এসেছি, কিছু টুকিটাকি কাজকর্ম আছে। এই না মাম্মাম, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকাল 11টা বেজে গেছে। তো সকাল সকালে স্নানটা সেরে নিয়েছি, কেননা এই যে চুল ওয়াশ করেছি। আজ কতদিন বাদে যে চুল ওয়াশ করলাম সেটাই মনে নেই, তো এক সপ্তাহ বেশি হয়ে গেছে। আর এখন আমি দোতলাতে এসেছি, তোমরা তো দেখে বুঝেই গেছো। আর কিছু টুকিটাকি কাজকর্ম করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর মেয়ের জন্য রান্না বান্না আছে দুপুরে, সমস্ত কিছুই এই ব্লগে শেয়ার করব। তার জন্য ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর চুলগুলো এখনো পর্যন্ত ভেজা, এই যে দেখো ভেজা রয়েছে, ওই জন্য ছেড়ে দিয়েছি, তো আবার বেঁধে রাখবো। তো চলো দেখতে থাকো। দোতলাতে এখন আসা হয়, কিন্তু তেমন ভাবে এই যে ঘর দুয়ারগুলো ক্লিন করা হয় না। তো আজ ভেবেছি একটু ব্যালকনিটা ক্লিন করে নেব। আর এখন যেহেতু গরমকাল, সেই জন্য এই ব্যালকনিতে আসতে ইচ্ছা করে না। আর এই পাথর এত গরম থাকে, মানে পা দেওয়া যায় না তেমন ভাবে। তো এখনো তেমন ভাবে গরম হয়নি, তবুও ভেবেছি যে একটু ভ্যাকুম ক্লিনার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এখন মোছার মতো সময় নেই, তো এইভাবেই পরিষ্কারটা করে নেব। আর এই টবগুলো দেখতে পাচ্ছ, একদমই কোনো গাছ নেই, মানে একদম মাটি ভর্তি রয়েছে, কোনো গাছ লাগাইনি। তো ভেবেছি আগে আসবো, তারপরে আমি গাছ লাগাবো। কেননা এই যে নিচে থাকি, বারবার দোতলাতে আসাও হয় না, আর গাছগুলোকে যত্নও করা হয় না, মানে খুব সমস্যা হয়ে যায় জানো তো। ওই জন্য ভেবেছি একবারে এসেই গাছগুলো লাগাবো। মেয়েকে সঙ্গে করেই নিয়ে এসেছি, তো মেয়ের দেখা নেই। মেয়ে হয়তো বেসিনের কাছে গিয়েই দাঁড়িয়ে রয়েছে। এখন ওকে দোতলায় নিয়ে আসলে ওই করে, মানে বেসিনের কাছে গিয়ে জল ধরে। তো বারবার টেনে নিয়ে আসি যেদিকে এসো, কিন্তু সেই চলে যায়। তো আমি এদিকে কাজকর্ম করছি, ওর কাছে আর যাইনি। তবে এখান থেকে দেখছি যে বেসিনের কাছে গিয়েই দাঁড়িয়ে রয়েছে। আমি যখন ডাকবো তখন চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আবার যখন আমি কাজকর্ম করব তখন দেখব ওর কাজকর্ম শুরু করে দিয়েছে। তো এদিকে একটু ভালো করেই, মানে 2-3 বার করে আমি পরিষ্কার করে নেব। তাতে কি হবে, এই ধুলোটা তেমনভাবে থাকবে না, মানে একদমই থাকে না। না মুছলেও চলে, তবুও মুছলে খুব ভালো হয়। মোছার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছুতেই হয় না। তো এখন 11টার বেশি বেজে গেছে। তো মেয়েকে এখনো কিছু খাওয়াইনি, ভেবেছি একটু বাদেই খাওয়াবো। মানে এখানে রয়েছি, কিছু কাজকর্ম করে তবেই নিচে যাব, তারপর মেয়েকে খাইয়ে দেবো। পরিষ্কার করতে বেশ ভালোই লাগে, কিন্তু এর যে একটা বীভৎস আওয়াজ, সেই আওয়াজে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সেই জন্য ভাবলাম এখন আর পরিষ্কার করব না। আর চুল ওয়াশ করেছি, আর বেশি ধুলোবালি পরিষ্কার করতে গেলে আবার নোংরা হয়ে যাবে। আর এই যে ব্যালকনিটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, একটুও ধুলো নেই। আর রুমগুলো পরিষ্কার করিনি, কেননা হাতে একদমই সময় নেই। মেয়েকে আবার খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে। আর মেয়ের টাইম টু টাইম সমস্ত জিনিস আমি করানোর চেষ্টা করি, স্নান থেকে শুরু করে ওর খাওয়া, ওর ঘুম, সমস্ত কিছু A to Z। তো এই যে দেখো আমার মাম্মাম সোনা এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখন মেয়ের রুমে যাব। কিছু জামা নিয়ে এসেছি, তো সেগুলো এখন আমি আলমারির মধ্যে ভাঁজ করে রাখবো। এখন যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা আমি ওর জন্মদিনে, মানে 2 বছরের জন্মদিনে কিনে দিয়েছিলাম। একদিনই পরেছে, এরপরে আর পরেনি। তো জামাটা এত ভালো লাগে কি আর বলবো। আর এখন যে বীভৎস গরম শুরু হয়েছে, এখন তো পরানোই যাবে না। মাম্মাম সোনার জামাগুলো আমি ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দিয়েছিলাম, মানে মেয়ের রুমে যে একটা ওয়ার্ড্রপ রয়েছে সেখানে রেখে দিয়েছিলাম। সেখান থেকে বের করে এখন আমি আলমারির মধ্যে রেখে দিচ্ছি, তো এখানেই ভালো থাকবে। আর ওয়ার্ড্রপের মধ্যে রাখলে কি হয়, আমার মেয়ে বারবার এসে টেনে টেনে খুলে ফেলে। ওই জন্য ভেবেছি আলমারির মধ্যেই রেখে দেব। আর এই জামাটা এখন আর মেয়ের গায়ে তেমন একটা হয় না, বেশ ভালো লাগে। তবুও আমি যত্ন করে এখন সুন্দরভাবে রেখে দিচ্ছি। এখনও তেমনভাবে আমি রাখছি না, যখন আসবো তখন আরও খুব সুন্দরভাবে রেখে দেব। মানে যে জামাগুলো পরে না সেগুলো একটু উপরের দিকে রাখবো, মানে সেগুলো তো সচরাচর বের করা হবে না, সেজন্য উপরের দিকে রাখবো। আর এখন জানো তো ট্রান্সপারেন্ট অনেক ধরনের ব্যাগ বেরিয়েছে, তো সেগুলোর মধ্যে ভাবছি মাম্মামের জামাগুলো খুব সুন্দর করে ভাঁজ করে রেখে দেব।
নিচের তলার আমার রুম থেকে ম্যাক্সিমাম জিনিসই এখন আমি দোতলাতে নিয়ে এসেছি। তো জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার সমস্ত কিছুই প্রায় নিয়ে এসেছি। আর শুধুমাত্র আমার খাটটাই রয়েছে, খাটটা শুধু এখন পালিশ করলেই হয়ে যায়। তো আমি বাপের বাড়িতে যখন যাব তারপরেই তোমাদের দাদাভাই খাটটা পালিশ করতে দেবে। তো আস্তে আস্তে হয়তো খাটটা পালিশ করা হয়ে যাবে। তো এই যে দেখো, এই হ্যাঙ্গারগুলো আমাকে ফ্রি দিয়েছেন কাকাটা। তো যে কাকার কাছ থেকে আমি আলমারিটা নিয়ে এসেছি সেই কাকাই দিয়ে দিয়েছেন। তো এই যে দেখো, আমার মেয়ে এখন হ্যাঙ্গারগুলো নিয়ে খেলা করবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, কিছুই রাখেনি তেমন ভাবে। আর মেয়ের জামার সংখ্যা তো এখনো কম। আর যে জামাগুলো বেশিরভাগ কিনে থাকি মেয়ের, তো আমি পরিয়ে ফেলি সঙ্গে সঙ্গে, কেননা এখন ওদের বাড়ন্ত শরীর। তো জামাগুলো রেখে দিলে তেমন একটা হতে চায় না, ছোট হয়ে যায়। সেই জন্য যে জামাই কিনি আমি সঙ্গে সঙ্গে পরিয়ে ফেলি। আবার যখন দরকার হয় নতুন জামার তখন আবার কিনে নিয়ে আসি। তো এইভাবেই চলতে থাকে। আর এই যে মেয়ের বেডটা এখন খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই কুশনগুলো জানো তো 4টে কিনে নিয়ে এসেছি। তো কিনিনি, মানে বানিয়ে নিয়ে এসেছি, আমার বোনে বানিয়ে দিয়েছে। তো আমি বোনকে বলেছিলাম, তো সেই আর যে বাকি 3টে রয়েছে সেটা ওয়ার্ড্রপের মধ্যেই রয়েছে। দোতলায় যখন আমি আমার খাটটা নিয়ে আসবো তখন খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। তো অনেক কিছুই স্বপ্ন রয়েছে, আস্তে আস্তে সমস্ত কিছু করার চেষ্টা করব। একবারে তো কোনো কিছু হয় না, আস্তে আস্তেই করব। আর এদিকে একটা শশা নিয়ে এসেছি। বরমশাই গতকালকে অনেক ফল নিয়ে এসেছে। মৌসম্বি এনেছে, আপেল এনেছে, তারপর আঙ্গুর এনেছে, আর এদিকে শশা নিয়ে এসেছে। তো এখন ভাবলাম মেয়েকে একটা শশা কেটে দেব। তো একটা শশা যদি আমার মেয়ে খায় তাহলে ওর পেটটা ভর্তি হয়ে যাবে। তারপর একটু জল খেলে একদম কমপ্লিট হয়ে যাবে ওর দুপুরের খাবার। দুপুর বলতে সরি, দুপুর বলছি, মানে স্নানের আগের খাবারটা। তো শশা খেতে এমনিতেই পছন্দ করে। আগে জানো তো সবসময় একটা কথাই শুনতে হতো, আগে বলতে মাম্মাম শোনা হওয়ার আগে। সেটা হচ্ছে বাচ্চা কবে হবে, কি জন্য হচ্ছে না, কি সমস্যা, কার সমস্যা। তো এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হতো। তো ওই জন্য বাড়ির বাইরে তেমন একটা বেরোতাম না, কারোর সঙ্গে তেমন মিশতাম না, কোথাও যেতাম না। তো এখন মাম্মাম হওয়ার পরে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখন লোকের মুখে, লোক বলতে আত্মীয় স্বজনও বলে টুকটাক। তো এই তো আজকে সকালবেলাই বলছিল, তো আমার মাসি তো বলছিল কি যে বাচ্চা কবে হবে, আবার সেকেন্ড বেবি কবে আসবে। তো আমি বলে দিয়েছি যে মাসি, আমার মেয়ে তো এখনো অনেক ছোট, তো 2.5 বছর বয়স, মেয়ে এখনো নিজের হাতে তেমন ভাবে খেতে পারে না। শুধু খাওয়া বলে না, আমার মেয়ে এখনো পর্যন্ত নিজের হাতে কোনো কিছুই করতে পারে না। আমি ওকে সমস্ত কিছু করিয়ে দিই, শি থেকে শুরু করে পটি পরিষ্কার করা, ও জামা কাপড় ধোয়া, ওকে স্নান করানো, খাওয়ানো, ও রান্না করে দেওয়া, সমস্ত কিছু। ও যদি নিজের হাতে কিছু করতে পারতো তাহলে হয়তো ভাবতাম। তবে মেয়েকে একা রাখার কোনো চিন্তা নেই, আমি 2টো বেবিই নেব। তো সেটা এখন না, কিছুদিন পরে, আমার মেয়ে একটু বড় হোক তারপর। তো এই কথাগুলো মানুষ যে কেন বলে সেটাই ভাবি। তো একটু বোঝা দরকার যে মেয়ে তো এখনো অনেক ছোট, কি করে এই কথাগুলো বলি। আসলে কি জানো তো, আমার মাসি অত কিছু বোঝে না, তো তো না বুঝেই বলে ফেলেছে। আর আমাদের পাড়ায় যে মেয়েটার বাচ্চা হবে, সেই মেয়েটার প্রথম বাচ্চার বয়স হচ্ছে আমার মেয়ের বয়সী। তো আর একটা বাচ্চা হতে হতে তো প্রায় 3.5 বছর বয়স হয়ে যাবে, সেই হিসাবেই মাসি আমাকে ওই কথাটা বলেছিল। আর আরেকটা কথা বলেছে যে শ্বশুর শাশুড়ি এখনো বেঁচে আছে, তো তাহলে সেকেন্ড বেবি হলে ওরাই মানুষ করে দেবে। আমি মনে মনে ভাবছিলাম কেমন মানুষ করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। আমার মেয়ে যখন হয়েছিল, মানে সন্ধ্যার থেকে রাত 10টা পর্যন্ত ঘুমোতো। তারপর থেকে মানে 10টার পর থেকে একদম ভোর 4টে পর্যন্ত জেগে থাকতো। আর প্রচুর কান্না করতো, বিছানায় তেমনভাবে শুতেই চাইতো না, প্রচুর কান্না করতো। ওকে কোলে নিয়ে বসে থাকতে হতো, না হলে হাঁটতে হতো। তো ওই সিজারের কাঁটা নিয়ে আমি হেঁটে বেড়াতাম, মানে ঘরের রুমের মধ্যেই হেঁটে বেড়াতাম। কি যে কষ্টে দিন গেছে, আমি এত রোগা হয়ে গেছিলাম, বুকের হাড়গুলো দেখা যেত। এত খারাপ দিন গেছে, কিন্তু সেই দিনগুলো আমি পার করেছি। ওই জন্য ভাবি যে মেয়ে একটু বড় হোক তারপরই সেকেন্ড বেবির কথা ভাববো। আমি যদি অসুস্থ হয়ে থাকি, আমার মেয়েকে কে দেখবে? তো সেই জন্যই কিন্তু আমি সেকেন্ড বেবির কথা এখনো পর্যন্ত ভাবি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা বলে ফেলেছি। আর এদিকে আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসেছি, এখন রেডি করিয়ে দিয়েছি। আর এখন দেখো বই পড়তে বসেছে। তবে মেয়ের কাছে কিছু জিজ্ঞাসা করব, দেখো মেয়ে বলবে। আম্মু
মামাম, তুমি এখন পড়াশোনা করবে? হ্যাঁ। A for apple, B for ball. ওমা, তোমার মাথা কোনটা? মাথা দেখাও। তোমার চোখ, চোখ দেখাও। তোমার দাঁত, তোমার জিহ্বা, তোমার চুল, চুল চুল। হ্যাঁ, তোমার মাথা, মাথা, এই যে মাথা। তোমার হাত কোথায়? তোমার পা কোথায়? হ্যাঁ, তোমার পেট কোথায়? ওটা পেট। আচ্ছা, তোমার কান দেখাও তো। হ্যাঁ, তোমার নাক। ই বাবা, কত ভালো আমার মাম্মাম। ওমা, তুমি তো সবেমাত্র স্নান করে এসেছো, তুমি কিছু খাবে? খাবে? মুড়ি খাবে? ওমা, তোমার দাঁত হয়েছে কতগুলো দেখি তো, দাঁত হা করো, তুমি হা করো তো। আদিশ্রীর এখন কতগুলো দাঁত হয়েছে জানা নেই, তবে তোমাদের একদিন জানাবো যে কতগুলো দাঁত হলো। আর এক মুঠোরও অর্ধেক মুড়ে দিয়েছি, এইভাবে ফেলে দিল, এখন আর খাবে না। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কচি কচি ডাটা কেটে নিয়েছি, আর ডাটার সঙ্গে রান্না করার জন্য একটু আলু দিয়েছি। ডাটা আর আলু দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে, আর এই গরমের সময় হালকা পাতলা রান্না করে দিচ্ছি মেয়েকে। আর গরমের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর যে সমস্ত সবজি পাওয়া যায় তার মধ্যে দিয়েই রান্না করার চেষ্টা করছি। তো এদিকে দেখো, সবজিটা কেটে ধুয়ে নিয়েছি, আর মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ইলিশ মাছ, তো ইলিশ মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করব। আজ বাড়িতে অনেক দিন পরে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম কি ইলিশ মাছ দিয়েই মামামকে আজকে তরকারি রান্না করে খাওয়াবো। তো এই যে দেখো, এখন মাছটা ভেজে নেব, কিন্তু তেমনভাবে কড়া করে ভাজবো না, একদম হালকা করে আমি ভেজে নেব, তারপরই আমি তরকারিটা তুলে দেব। এখন এই গরমের দিনগুলোতে আমার মেয়েকে এইভাবে হালকা পাতলা তরকারি রান্না করে দেব আর খাইয়ে দেব। সত্যি বলতে এখন গরমের দিনেও ভালো ভালো সবজি পাওয়া যায়, শীতের সময়ও সবজি অনেক পাওয়া যায়, একদম ঢের সবজি পাওয়া যায় শীতের সময়, কিন্তু গরমের সময়ও অনেক সবজি পাওয়া যায়। এই যে ধরো উচ্ছে, আলু, তারপর পটল আলু, এই যে ডাটা আলু, এই সমস্ত সবজি দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে। তবে আমার মেয়েকে উচ্ছে আলুর তরকারিও খাইয়ে থাকি। তোমাদের সঙ্গে একদিন উচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করে দেখাবো যে আমার মেয়েকে কিভাবে খাওয়াই। দু একদিনের মধ্যেই ভাবছি বাবার বাড়িতে যাব। তো মন যখন চলে গেছে বাবার বাড়িতে, না গেলে আর ভালোই লাগবে না, তো যেতেই হবে। তো হয়তো 2-3 দিন মতো থাকবো, তারপর বাড়িতে চলে আসব। আর এখন যেহেতু গরমের শুরু হয়েছে, তো এখনই ঘুরে আসব, কদিন পরে আবার প্রচণ্ড গরম পড়ে যাবে, তখন আর ভালো লাগবে না যেতে। তো এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে তখন ইচ্ছাও করে না। আর এদিকে দেখো, ডাটা আলুর তরকারিটা হয়ে গেছে, মানে দেখেই জিভে জল চলে আসে। এখন মানে আমি এখন এডিট করছি, মনে হচ্ছে এখন তরকারিটা খেয়ে নিই, এমন লাগছে। তো এই যে দেখো, রান্না করা হয়ে গেছে, আর মেয়ের জন্য এখন ভাত নিয়ে আসব। এই যে গরম গরম ভাত নিয়ে এলাম, আর এখন তরকারি দিয়ে ভাতটা মাখিয়ে তবে আমার মেয়েকে খাইয়ে দেবো। তবে খাওয়াতে গেলে অনেকটা সময় লাগবে, মাছটা পরিষ্কার করে বাছতে হবে, কেননা এর মধ্যে অনেক কাঁটা রয়েছে। ইলিশ মাছে প্রচুর কাঁটা, জানো তো, মানে ইলিশ মাছের কাঁটা বাছতে যে কত সময় চলে যায় তার কোনো ঠিক নেই। তো এই যে দেখো, একদম টেস্টি এবং হেলদি একটা তরকারি রান্না করেছি। চলো এখন ঝটপট করে আমার মেয়েকে খাইয়ে দিই। তো এখন মেয়েকে খাওয়াতে আসলে প্রত্যেক দিনের একই রুটিন, খাবো না, কান্নাকাটি, এটাই চলতে থাকে। তো অনেক বোঝানোর পরেও শুনছে না যখন, আমি একটু ভান করলাম যে কান্না করছি বা দুঃখ পেয়েছি। তো আমার মেয়ে দেখো কি করছে, আমি যদি দেখাই আমি দুঃখ পেয়েছি, কান্না করছি, তবে ওরও খারাপ লাগে প্রচণ্ড।
তো ওই জন্য আমাকে আবার এটা দিল। তো চলো এখন মেয়েকে ঝটপট করে খাইয়ে দিই। আর মেয়ের বাপিও বাড়িতে চলে এসেছে বাজার থেকে। আবার আমার শ্বশুর মশাইকে আবার তোমাদের দাদা ভাইকে খেতে দিতে হবে, অনেক কাজ রয়েছে। আর সংসারে কাজকর্ম তো আছেই, আবার এই যে মেয়ের কাজকর্ম এগুলো তো করতেই হবে বলো, সংসার মানেই কাজকর্ম। আর সংসারে কাজকর্ম করলেই তুমি ভালো, খুব ভালো বৌমা। তো কাজ না করলে শ্বশুরবাড়িতে একদমই চলে না, জানো তো। শ্বশুরবাড়িতে কাজ না করলে কোনো ভালোবাসা থাকে না, কোনো আদর থাকে না। তুমি কাজ করলেই লক্ষ্মী, আর কাজ না করলেই অলক্ষ্মী, এটাই বাস্তব কথা। এখন রাত 10টা বাজে। তো দুপুরের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এখন থেকে আবার শুরু করছি। অনেক দিন বিরিয়ানি খাই না, সে লাস্ট কবে খেয়েছি সেটা মনে নেই। তো হয়তো একদম দুর্গাপুজোর সময় খেয়েছি। তো আজ মন চাইলো যে বিরিয়ানি খাই, তোমাদের দাদাভাইকে বলেছি বিরিয়ানি নিয়ে আসতে, তো এই যে নিয়ে এসেছে। আর স্যালাডগুলো আমি ঘরের থেকেই তৈরি করে নিচ্ছি, কেননা বাজারের স্যালাড খেতে আমার একদমই ভালো লাগে না। আর স্যালাডটা একদম ফ্রেশ হলে সত্যি খুব ভালো লাগে। আর এই যে শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তবে এত বিরিয়ানি আমি খাই। বিরিয়ানির মধ্যে যে ডিমটা রয়েছে সেটা আমার একদমই পছন্দ হয় না, কোনোদিনই পছন্দ হয় না, আমি তুলে রেখে দিই। তো এই ডিম আর কিছু বিরিয়ানি দিয়ে আমি তুলে রেখেছিলাম। তো এই যে দেখো বাকি অর্ধেকটা এখান থেকে আমি খেয়ে নিচ্ছি। চলো আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা, গুড নাইট।